হে বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ কোরিয়ান সার্ভাইভাল ড্রামা স্কুইড গেমের প্রথম দুটো এপিসোড, রেড লাইট গ্রিন লাইট এবং হেল। সং ই হুন হলো একজন মাঝবয়সী লোক যে একটি ছোট্ট বাড়িতে তার মায়ের সাথে থাকে। গিহুন ঋণে ডুবে রয়েছে এবং তার জুয়ার নেশা রয়েছে, যার জন্য তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। একদিন সকালের নাস্তা খাওয়ার সময় গিহুনের মা তাকে কিছু টাকা দেয় তার মেয়ে গায়ওয়াংকে জন্মদিনে ডিনার খাওয়ানোর জন্য। গিহুনের এক্স ওয়াইফের একজন বড়লোকের সাথে বিয়ে হয়েছিল এবং সে তার মেয়ের সাথে সবসময় দেখা করতে দিত না, তাই গিহুন খুবই এক্সাইটেড ছিল তার মেয়ের জন্মদিনে তাকে দেখতে পাওয়ার জন্য। সে তার মায়ের কাছে আরও কিছু টাকা চায় গায়ওয়াংকে একটা উপহার কিনে দেওয়ার জন্য। তার মা তাকে প্রথমে বলে তার কাছে টাকা নেই, কিন্তু পরে তাকে আরও কিছু টাকা দেয়। তার মায়ের চলে যাওয়ার পর গিহুন তার মায়ের ক্রেডিট কার্ডটি খুঁজে বার করে এবং আরও কিছু টাকা তুলতে যায় তার জুয়ারি বন্ধুর সাথে। তারপর তারা দুজনে ঘোড়া দৌড়ে তাদের টাকা লাগায়, কিন্তু তাদের কপাল খারাপ ছিল এবং তারা প্রতিটি রাউন্ড হারতে থাকে। তারা তাদের টাকা নষ্ট করা থামায় না, যদিও তারা প্রায় সবটাই খুইয়েছিল। শেষে গিহুন বেশ ভালো রকমের টাকা জিতে ফেলে আনন্দের আতিশয্যে চাঁদে পৌঁছে গিয়েছিল। সে এমনকি সেই মহিলাটিকেও টিপস দেয় যে তাকে টাকাটা গুনে দিচ্ছিল এবং বাইরে যায় তার সৌভাগ্য সেলিব্রেট করার জন্য। ঠিক সেই সময় গিহুন লক্ষ্য করে যে কিছু লোক তার দিকে আসছে। তারা তার ঋণদাতারা ছিল, যাদের কাছে তার প্রচুর টাকা ধার ছিল। তার এইমাত্র পাওয়া টাকাটা তারা নিয়ে নিতে পারে, এই ভয়ে সে আবারও বিল্ডিংয়ের ভিতর দৌড়ে ঢুকে পড়ে এবং একটি মেয়ের সাথে তার ভুল করে ধাক্কা হয়ে যায়। ঋণদাতারা তাকে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় যদি না সে টাকা ফেরত দেয়। ভীত গিহুন তাদের এইমাত্র জেতা টাকাটা দিয়ে দিতে চায়, কিন্তু সে আবিষ্কার করে যে তার পকেট ফাঁকা রয়েছে। সে বুঝতে পারে যে মেয়েটির সাথে তার ধাক্কা লেগেছিল সে একজন পকেট মারছিল যে তার টাকাটা চুরি করেছে। ঋণদাতারা যদিও এ বিষয়ে কোনো পরোয়া করে না, তারা গিহুনকে মারতে শুরু করে। তারা একটা স্ক্যালপেল গিহুনের নাকের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে রক্তপাত হয়ে সে মারা যায়, কিন্তু গিহুন তাদের বোঝায় যে সে তাদের টাকা ফেরত দিয়ে দেবে। তখন তারা গিহুনকে একটা কাগজে টিপসই দেওয়া করায়, যাতে লেখা ছিল যে 1 মাসের মধ্যে তাদের টাকা ফেরত না দিলে তারা গিহুনের একটা চোখ এবং একটা কিডনি নিয়ে নেবে। এরপর তারা চলে যায়। এরপর যেহেতু গিহুনের কাছে আর কোনো টাকা ছিল না, তাই সে সেই মেয়েটির কাছে ফিরে যায় যাকে সে টিপস দিয়েছিল এবং তার টাকাটা ফেরত দিতে অনুরোধ করে। তার মেয়ের জন্য উপহার কিনতে তার কাছে এখনও যথেষ্ট টাকা ছিল না। এজন্য সে ক্ল মেশিনে একটা উপহার জিতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার কপালটাই এমন ছিল যে একটা খেলনাও সে গর্তে ফেলতে পারছিল না। একটা ছোট ছেলে এখানে তাকে সাহায্য করে এবং সে শেষ পর্যন্ত একটা কালো গিফট বক্স জেতে। তারা এই ছোট্ট জিতটাকে সেলিব্রেট করে এবং গিহুন বাচ্চাটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরোয়। সে তার মেয়েকে একটা খাবারের দোকান নিয়ে যায় এবং দুজনেই খাবারটিকে উপভোগ করে। গায়ওয়াং তার বাবার মুখের কাটা দাগগুলোর জন্য চিহ্নিত হয়, কিন্তু গিহুন বলে যে সেগুলো মশার কামড়ে হয়েছে। সে গিফট বক্সের ভেতরে কী আছে না দেখেই তার মেয়েকে সেটি দেয়। গায়ওয়াং বিস্মিত হয় দেখে যে এটা একটা বন্দুকের মতো দেখতে লাইটার। গিহুন উপহারটি ফেরত নেয় এবং তাকে কথা দেয় যে এর থেকে ভালো কিছু সে পরের বছর এনে দেবে। শেষে সে তার মেয়েকে তার মায়ের কাছে পৌঁছে দেয় এবং বিদায় জানিয়ে চলে আসে। গিহুন এবার একটা ট্রেন স্টেশনে ছিল, যেখানে তার সাথে একজন সভ্য এবং ভালো পোশাক পরা লোকের দেখা হয়। সে গিহুনকে একটা খেলা যার নাম ডাকচি খেলতে আমন্ত্রণ জানায়। এটা হলো একটা খেলা যার মধ্যে একটা কার্ডকে অন্য একটা কার্ড দিয়ে মেরে উল্টাতে হয়। লোকটি তাকে বলে যে সে তাকে 100,000 ওয়ান দেবে যদি সে জিতে, কিন্তু যদি সে হারে তাহলে লোকটি তার মুখে চড় মারবে। যখন তারা খেলতে শুরু করে, গিহুন অনেকগুলো রাউন্ড হেরে যায় এবং লোকটির কাছে প্রচুর চড় খায়। তার গালটি লাল হয়ে যায়, কিন্তু সে খেলা থামায় না। শেষ পর্যন্ত সে একটা রাউন্ড জেতে এবং যে টাকাটি তার পাওয়ার কথা ছিল সেটা পায়। এরপর সুন্দর পোশাক পরা লোকটি তাকে একটা কার্ড দেয় এবং তাকে বলে এই নম্বরটিতে ফোন করতে যদি সে এ ধরনের খেলা আরও খেলতে চায়। বাড়ি ফেরার পথে গিহুন একজন বয়স্ক মহিলার সাথে দেখা করে, যে ছিল তার বন্ধু সাং উয়ের মা। সে তার ছেলের ইউএসএ একটা বিজনেস ট্রিপে থাকার বিষয়ে কথা বলে। রাত্রে গিহুন ও তার মা ডিনার খেতে বসেছিল, যখন তার মা তাকে বলে যে তার এক্স ওয়াইফের পরিবার ইউএস চলে যাচ্ছে, এজন্য আর গাইওয়াংকে সে দেখতে পাবে না। গিহুন এটা শুনে ধাক্কা খায়, কিন্তু কিছুই করতে পারে না। তার আর্থিক অবস্থার জন্য তার এক্স ওয়াইফের কাছে তার মেয়ের কমপ্লিট কাস্টাডি ছিল। সে রাত্রে সে সেই লোকটির দেওয়া নম্বরে মরিয়া হয়ে কল করে। তাকে কাছাকাছির মধ্যে একটি জায়গায় ডাকা হয়। সেখানে একটি ভ্যান তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে ভেতরে আসতে বলা হয়। যখন সে ভেতরে এসে বসে, তখন একটা গ্যাস গাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে তাকে অজ্ঞান করে দেয়। যখন তার ঘুম ভাঙে, সে একটা বাঙ্ক বেডে ছিল এবং তার মতোই অনেকেই তার আশেপাশে ছিল। তার জামাকাপড় পাল্টে দেওয়া হয়েছিল এবং তার সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে সবাই তার মতোই বিভ্রান্ত ছিল
এখানে আমরা দেখি প্রত্যেকের প্রতিটা মুভমেন্ট ক্যামেরার সাহায্যে দেখা হচ্ছে। গিহুনের একজন বয়স্ক লোকের সাথে দেখা হয়, যার জামায় 001 সিরিয়াল নাম্বারটি লেখা ছিল এবং গিহুনের বুকে 456 লেখা ছিল। বয়স্ক লোকটি তাকে বলে যে তার ব্রেনে টিউমার রয়েছে। যখন তারা কথা বলছিল তখন একটা ঝগড়া তাদের দৃষ্টি আকর্ষণ করে। সেই মেয়েটি যে আগের দিন গিহুনের টাকা চুরি করেছিল, সেই মেয়েটি একটি গ্যাংস্টার গোছের লোকের সাথে লড়ছিল। গিহুন এর মাঝে ঢোকে এবং মেয়েটিকে তার টাকা ফেরত দেওয়ার জন্য ধমকায়। তাদের তর্কাতর্কিটা থামে যখন ফ্যাসিলিটি স্টাফেরা লাল স্যুট এবং মাস্ক পরে তাদের রুমে আসে। তারা সবাইকে স্বাগত জানায় এবং ঘোষণা করে যে তারা 6 দিনে 6টি খেলা খেলবে এবং যে সেই 6টি খেলায় জিততে পারবে সে প্রচুর টাকা জিতবে। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন ছিল সাংউ, যে ছিল গিহুনের ছোটোবেলার বন্ধু, যার এখন তার মায়ের মতে ইউএসএ বিজনেস ট্রিপে থাকার কথা। জানা যায় যে তাকে এখন পুলিশ খুঁজছে, কারণ তার ক্লায়েন্টকে তাকে মোট 650 মিলিয়ন ওয়ান দিতে হবে। তাই সে তার মাকে মিথ্যা বলেছিল। কিছুক্ষণের মধ্যে রুমটির সিলিংয়ে একটা স্বচ্ছ পিগি ব্যাংক আসে, যেটা দেখিয়ে স্টাফেরা বলে যে এটা টাকায় প্রায় ভর্তি হয়ে যাবে যখন তারা প্রথম খেলাটা কমপ্লিট করবে। প্রত্যেকেই কনফিউজড হয়, কিন্তু খেলা খেলতে রাজি হয়। তাদের দিয়ে একটা রুল বুকে সই করানো হয়, যার মধ্যে শুধুমাত্র 3টা রুল ছিল। 1 নাম্বার, একবার খেলা শুরু হলে খেলোয়াড়েরা খেলা থামাতে পারবে না। 2 নাম্বার, যদি কোনো খেলোয়াড় খেলতে না চায় তাকে বাদ দেওয়া হবে। 3 নাম্বার, খেলা বন্ধ করা হবে যদি বেশিরভাগ লোক খেলা বন্ধের পক্ষে ভোট দেয়। প্রত্যেকে ফর্মে সাইন করে এবং প্রথম খেলা খেলার জন্য প্রস্তুত হয়। রুমটির বাইরে একটা গোলকধাঁধা গোছের হলওয়ে ছিল, যেখানে প্রতিযোগীদের ছবি তোলা হয় এবং তারপর তাদের একটা জমিতে নিয়ে যাওয়া হয়, যেখানে উল্টো দিকে অনেকটা দূরে একটা ভীতিকর পুতুলের স্ট্যাচু ছিল। গিহুন তার বন্ধু স্যাংউর কাছে যায় এবং জিজ্ঞেস করে যে সে কেন তার মাকে মিথ্যে বলেছে। যখন তারা কথা বলছিল তখনই একটা ঘোষণা হয়, যেটা তাদের হোয়াইট লাইনের মধ্যে থাকতে বলে। এই ফ্যাসিলিটিটার ভেতরে কোনোখানে খেলাটির তত্ত্বাবধায়ক কোনোখান থেকে একটা কল পায়। সে মনিটরের সামনে নিজের জায়গায় বসে এবং প্রত্যেককে খেলতে দেখে। খেলার মাঠে প্রতিটি খেলোয়াড়কে বলা হয় যে প্রথম খেলাটি হলো রেড লাইট গ্রিন লাইট। যখন বাচ্চা মেয়ের পুতুলটি বলবে রেড লাইট, তখন প্রতিটা খেলোয়াড়কে স্ট্যাচুর মতো স্থির দাঁড়িয়ে থাকতে হবে এবং তারা শুধুমাত্র তখনই সামনে এগোতে পারবে যখন মেয়েটি পেছন ঘুরবে এবং বলবে গ্রিন লাইট। যদি কেউ রেড লাইটের সময় নড়ে যায়, তাহলে পুতুলের স্ট্যাচুটি সেটার মোশন মুভমেন্ট বুঝতে পারবে এবং খেলোয়াড়টিকে বাদ দেওয়া হবে। খেলাটি শুরু হয় এবং কিছুক্ষণের জন্য সাধারণভাবে চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত স্ট্যাচুটি একজনকার নড়ে ওঠার মোশন ডিটেক্ট করে এবং একজন লোককে বাদ দেওয়া হয়। তাকে গুলি করে মারা হয়েছিল সেই মুহূর্তেই। অন্যরা এখনও পর্যন্ত বুঝতে পারেনি যে কী হয়েছে, সুতরাং তারা পরের রাউন্ড খেলতে থাকে। কিন্তু জলদিই তারা বুঝতে পারে যে যে লোকগুলিকে বাদ দেওয়া হচ্ছে আসলে তাদের মারা হচ্ছে। এর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং লোকেরা বাইরে বেরোনোর জন্য দৌড়াতে থাকে এবং তারা প্রত্যেকেই গুলি খেয়ে মরে। দরজার কাছে মৃতদেহের স্তূপ তৈরি হয়ে যায় এবং খেলার মাঠটিতে রক্তগঙ্গা বয়ে যায়। মাত্র কিছু প্রতিযোগী ভয়ের চোটে স্ট্যাচু হয়ে রয়ে গিয়েছিল। পরের রাউন্ড থেকে প্রত্যেকে আরও বেশি সচেতন হয়। গিহুন মাঠের মধ্যে স্ট্যাচু হয়ে পড়েছিল, কিন্তু স্যাংউর কথা শুনে সে এগোতে শুরু করে, কারণ টাইমারে সময় কমে আসছিল। সে একবার প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তার পেছনের একজন লোক তাকে ধরে ফেলে বাঁচায়। এর নাম ছিল আলী। গেম চলাকালীন আরও অনেক লোক মারা যায়, কিন্তু শেষে তাদের মধ্যে অনেকেই খেলাটি জিতে গিয়েছিল, যার মধ্যে ছিল গিহুন, সাংউ, পকেটমার মেয়েটি সেভিয়ক, বৃদ্ধ ইলনাম, গ্যাংস্টার ডিয়ক্সু এবং সেই লোকটি যে গিহুনকে বাঁচিয়েছিল, আলী। এরপর আমরা বুঝতে পারি যে তারা কোনো একটা আইল্যান্ডে রয়েছে এবং তাদের সমস্ত ফেসিলিটিটা আন্ডারগ্রাউন্ড। স্টাফরা সমস্ত মৃতদেহ তুলে নিয়ে যায় এবং ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে ফেলে। বেঁচে যাওয়া প্রতিযোগীদের রুমে ফিরিয়ে আনা হয়। তারা প্রত্যেকেই যা আজ দেখেছে তা মনে করে কেঁপে কেঁপে উঠছিল। গিহুন আলীকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এই সময়ে স্টাফরা রুমে আসে এবং প্রথম রাউন্ড কমপ্লিট করার জন্য তাদের অভিনন্দন জানায়। প্রতিযোগীদের সংখ্যা 456 থেকে 201-এ নেমে এসেছিল, যার মানে 255 জন প্রতিযোগীকে মেরে ফেলা হয়েছিল। একজন মেয়ে হাঁটু মুড়ে বসে পড়ে এবং স্টাফদের তাদের যেতে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। তার দেখাদেখি আরও অনেকে একই রকমভাবে কাকুতি মিনতি করতে থাকে এবং জলদি সবাই তাদের যেতে দিতে বলতে থাকে। যাই হোক, স্টাফরা তাদের খেলার দ্বিতীয় নিয়মটির কথা মনে করায় এবং তাদের মেরে ফেলার হুমকি দেয় যদি না তারা খেলতে চায়। তাহলে এখানে স্যাংউ এগিয়ে এসে তৃতীয় রুলটির কথা বলে, যা অনুসারে যদি বেশিরভাগ খেলোয়াড় না খেলতে চায় তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে। স্টাফরা রাজি হয়, কিন্তু তাদের খেলার পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার আগে জিতে যাওয়া টাকাটা দেখায়। সিলিংয়ে ঝুলে থাকা স্বচ্ছ পিগি ব্যাংকটি এবার টাকার বান্ডিলে ভরে উঠেছিল। স্টাফেরা বলে যে জিতবে সে 46 বিলিয়ন ওয়ান নিয়ে বাড়ি যাবে।
কিন্তু তারা যদি খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে মৃত খেলোয়াড়দের পরিবারেরা প্রত্যেকে 100 মিলিয়ন ওয়ান পাবে এবং বেঁচে যাওয়া খেলোয়াড়েরা কিছুই পাবে না। পুরস্কার মূল্যটি সবাইকেই উত্তপ্ত করে এবং যারা গেম থেকে বেরিয়ে যেতে চাইছিল তারাই এবার গেমটি চালিয়ে যাওয়ার জন্য ভোট দিতে থাকে। হার জিতের ফয়সলা করা ভোটটি ইলনাম দেয়, যে খেলার বিরুদ্ধে ভোট দেয়। শেষ পর্যন্ত তাদের প্রত্যেককেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়, কোনো রকম ক্ষতি ছাড়াই। স্টাফরা বলে যদি বেশিরভাগ খেলোয়াড়েরা আবার খেলাটি খেলতে চায় তাহলে তাদের সাথে যোগাযোগ করা হবে। এর পরের সিনে গিহুন এবং সাবিয়ককে হাত এবং চোখ বাঁধা অবস্থায় একটি ভ্যান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আলি এবং স্যাংউর সাথেও একই রকম হয়। তারা দুজনে তাদের নিজেদের পথ ধরে। স্যাংউ আলিকে কিছু টাকা দেয় তার বাসের ভাড়ার জন্য। গিহুন সোজাসুজি পুলিশের কাছে যায় এবং তাদের কিডন্যাপিংয়ের বিষয়ে বলে, কিন্তু পুলিশরা বিশ্বাস করতে পারে না যে তাদের কিডন্যাপাররা তাদের ছেড়ে দিয়েছে শুধুমাত্র তারা ভোট দিয়েছিল বলে। এখানে জুনহো নামের একজন পুলিশ অফিসারও ছিল। গিহুনের রেখে যাওয়া কার্ডটি তার দৃষ্টি আকর্ষণ করে। গিহুন এবার বাড়ি ফিরে দেখে যে সেখানে তার মা নেই। জানতে পারা যায় যে সে বিপজ্জনকভাবে ডায়াবেটিক ছিল এবং প্রচণ্ড যন্ত্রণার কারণে হসপিটালে অ্যাডমিট হয়েছিল। গিহুন হসপিটালে ছোটে, গিয়ে দেখে তার মায়ের পাগুলো ক্ষততে ভর্তি হয়ে আছে। ডাক্তার বলে শুধুমাত্র সার্জারিই তার জীবন বাঁচাতে পারে, কিন্তু তাদের সার্জারি করানোর টাকা ছিল না। অন্যদিকে আমরা দেখি পুলিশ অফিসার জুনহো তার মায়ের সাথে তার দাদার বিষয়ে কথা বলছে। জুনহোর দাদা বেশ কিছুদিন ধরেই নিরুদ্দেশ হয়েছে, যে কারণে সে চিন্তিত ছিল। তার দাদার অ্যাপার্টমেন্টে সে সেই ধরনের কার্ড পায় যেরকমটা গিহুন পুলিশ স্টেশনে দেখাচ্ছিল। সে গিহুনকে অনুসরণ করার এবং তাকে কার্ডের বিষয়ে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নেয়। এদিকে পকেটমার সেভিয়ক তার ভাইয়ের সাথে দেখা করতে একটি অনাথ আশ্রমে যায়। বোঝা যায় যে মেয়েটি নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা একজন এবং তার বাবা মা এখনও নর্থ কোরিয়াতেই আটকে আছে। তার অনেক টাকার দরকার ছিল তাদের সেখান থেকে বের করার জন্য এবং তার ভাইকে অনাথ আশ্রম থেকে বের করতে। অন্যদিকে আলী তার বসের সাথে দেখা করতে যায়। সে পাকিস্তান থেকে কোরিয়াতে এসেছিল টাকা রোজগার করতে, কিন্তু সে 6 মাস ধরে বেতন পায়নি। তার বাড়িতে তার বউ এবং ছোট ছেলে রয়েছে যাদের তাকে খাওয়াতে হবে। আলীর বসের সামনে টাকার বান্ডিল ছিল, কিন্তু সে তাকে টাকা দিতে অস্বীকার করে। আলীর সাথে তার হাতাহাতি হয় এবং আলীর ধাক্কায় তার বসের হাতটি ভুল করে একটি মেশিনে গিয়ে পড়ে এবং তার আঙুলগুলি পিষে যায়। তারপরেই আলী টাকার প্যাকেটটি তুলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে টাকাটা তার বউকে দেয় এবং তাকে পাকিস্তানে ফিরে যেতে বলে। সে তাকে কথা দেয় যে সে পরে ফিরবে। এদিকে স্যাংউ তার মাকে ফোন করে এবং ইউএসএ থাকার বিষয়ে মিথ্যে বলে। তার মা আনন্দিত হয় এবং বলে যে তার জন্য কোনো গিফট না আনতে। ফোন কলটির পর বৃদ্ধা মহিলাটির কাছে কিছু পুলিশ অফিসার আসে এবং সাংউর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। তারা তাকে বলে যে তার উপর তার ক্লায়েন্টের টাকা চুরি করার জন্য তদন্ত চলছে এবং যদি সে তার কাছে ফেরে তাহলে তাদের জানাতে বলে। বৃদ্ধা মহিলাটি তাদের কথা শুনে বিস্মিত হয় এবং একজন খদ্দেরের সামনে অস্বস্তিতে পড়ে। একই সময়ে সাংউ আবারও একটি কার্ড পায় ওই একই প্রতিষ্ঠান থেকে। অন্যদিকে গিহুনের কাছে তার মায়ের অসুস্থতা সারানোর অন্য কোনো রাস্তা ছিল না। সে তার এক্স ওয়াইফের কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু সে সাহায্য করতে অস্বীকার করে। যখন তারা তর্কাতর্কি করছিল তার নতুন স্বামী এবং বাচ্চারা ফিরে আসে। গিহুন বেরিয়ে আসে, কিন্তু তার এক্স ওয়াইফের নতুন স্বামী তাকে পেছন থেকে ডাকে। সে গিহুনকে এক বান্ডিল টাকা দেয় এবং তার পরিবারের সাথে আর কখনো দেখা না করতে বলে। গিহুন রেগে গিয়ে তার মুখে ঘুষি মারে এবং বলতে থাকে যে সে তার মেয়েকে অন্যত্র নিয়ে যেতে পারে না। সে সময় তার মেয়ে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে তার বাবা তার সৎ বাবাকে মারছে। সে হতাশা ভরা চোখে তার দিকে তাকায়। পরে গিহুন হেঁটে বাড়ি ফেরে পুরোপুরি হেরে গিয়ে এবং বিধ্বস্ত অবস্থায়। পুলিশ অফিসার জুনহো তার বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছিল। সে গিহুনকে কার্ডের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু গিহুন অস্বীকার করে এবং বলে যে সে মাতাল অবস্থায় ছিল যখন সে পুলিশে রিপোর্ট করতে যায়। সে সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য মনস্থির করে ফেলেছিল এবং পুলিশের কারণে কোনো রকম অসুবিধায় পড়তে চাইছিল না। জুনহো তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে বিদায় জানায়। বাড়িতে ঢোকার সময় সে দরজায় কার্ড দিয়ে আটকে থাকতে দেখে। সে নম্বরটিতে ফোন করে এবং ফিরে যায় আবারও সেই ভ্যানে ওঠার জন্য। একই রকমভাবে সাংউ, ইলনাম, ডিয়কসু, স্যাবিওক এবং আলী সিদ্ধান্ত নেয় ফিরে গিয়ে খেলাটি খেলার। তারা ভ্যানের মধ্যে গিয়ে বসে এবং গ্যাসের জন্য অজ্ঞান হয়ে যায় এবং এই এপিসোডটি এখানেই শেষ হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি অন করুন এবং চ্যানেলটিকে সমর্থন করার জন্য ভিডিওটিকে লাইক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।